আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি। মেহমান তখনই আমরা মেহমান তখনই গ্রহণ করতে পারবো, আমরা দাওয়াতে নিয়ে আসবো মেহমানদের। আমাদের 10 মিনিটের মধ্যে যদি মাইন সরকার যদি 10 মিনিটের মধ্যে এখান থেকে না যায়, এর দায়ভার কলেজ প্রশাসন এবং সেনাবাহিনী নেবে। আব্দুল্লাহর অনুষ্ঠান বন্ধ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচেষ্টা হয়েছে। একজন তিনজন তারা অনেক মাইর খাইছেন, মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল, আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মাইর শুরু করছে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল এবং আপনার ব্যারিস্টার রোমেন ফারহানা, আপনার সমন্বয়করা দেশের যে অরাজকতার সৃষ্টি করতেছে একের পর এক। আমি নিজে কিছু বলবো না, তাদের মুখ থেকেই আপনাদেরকে শোনাবো। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সঙ্গে স্থানীয় বিএনপি বা জামাতের মতবিরোধ হচ্ছে, কোথাও কোথাও কথা কাটাকাটি হচ্ছে এবং মারধরের ঘটনাও ঘটছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। দর্শক শ্রোতা, সমন্বয়কদের নাকি গণধোলাই দিয়েছে এবং সমন্বয়কদের বি টিম নাগরিক কমিটি তাদেরকে নাকি ইচ্ছা মতন পিটিয়েছেন সেনাবাহিনী। দর্শক শ্রোতা, সেই সাথে রুমিন ফারহানা সমন্বয়কদের নিয়ে কি বলতেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সব মিলিয়ে সমন্বয়কদের নিয়ে আজকের এই ভিডিওতে বিভিন্ন তথ্য রয়েছে, আপনাদের ও দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনটা এমনভাবে চায় যে এটা নিজেরা করবে না, অন্য কেউ আইনা করে দিবে। আবার যখন পরিবর্তনের বাতাসটা আসে, এই বাতাসটা বেশি দিন আবার ভাল লাগে না, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন, এর পাশাপাশি যেই তাদেরই টিম বি জাতীয় নাগরিক কমিটি, এই ছেলেপেলেগুলোর প্রতি একাংশের মানুষের যেমন ভালোবাসা আকাশচুম্বী, আরেকাংশের মানুষ আছেন যে তাদের নাম শুনলে এদের অ্যালার্জি ফিল হয়। ধরেন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ভিডিওটা সামনে আসলে মনে হয় যে একদম কি করি এরকম ফিলিংস। আর এটা আমার বক্তব্য না, মানে একজন তিনজন তারা অনেক মাইর খাইছেন, মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল, আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মাইর শুরু করছে। কেন আপনি দেখেন যে যেই জায়গায় ঘটনাটা ঘটছে, না না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে নাই, আইনজীবীরা মিলা মারছে। এখানে ঘটনার পিছনে একটু টুইস্ট আছে। ঘটনাটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। এমনিতেই দেখেন না, মানে কথায় কথায় টেটা এক কাট্টা বললাম এগুলা রেডি থাকে। তো ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটি, যেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে সার্জিস বা আমাদের যারা আছেন আর কি, তাদের যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে এই মুহূর্তে কাজ করছে, পরবর্তীতে এটা কনভার্ট হবে। তো সেই জাতীয় নাগরিক কমিটির তিনজন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারির নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে তাদেরকে বেধড়ক পিটানো হয়েছে। এখন যদিও বিষয়টা পুলিশ অলরেডি কাজ করছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এই ঘটনায় গতকালকে বিকাল 5:15 থেকে 5:30টার মধ্যে এই ঘটনা ঘটছে। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। তো আহত কারা? জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় ভাই ছাড় দেয় নাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল। প্যাস লাগছে অন্য জায়গায়। মানে আসেন এবার এখানে কি কারণে হয়েছে। স্থানীয় লোকজন, পুলিশ, তারা আহত নাগরিক কমিটির নেতারাও আইনজীবী সূত্র বলছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি লিশিয়ারা গ্রামের রাবেয়া খাতুন, দেখেন কইয়ের পেস কই যায়, একটু ক্ষমতা টমতা সবাই দেখাইতে যায়। এই ঘটনাটা ওই জায়গায় থেকে গেছে, একটা ক্ষমতা দেখাইতে গেছে, সম্ভবত এরকমই কিছু কিনা জানি না। তো আমরা দেখি বলছে যে রাবেয়া খাতুন গত 3 থেকে 4 মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে তার স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিল। মানে রাবেয়া তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করছে। এখন গণমাধ্যম বলছে রাবেয়া খাতুন তিনি জাতীয় নাগরিক কমিটির যিনি যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, ওনার খালা হন। পেস্টটা লাগছে কোথায় বুঝছেন? এই জায়গাটাতে পেস্ট লাগছে। তো যেহেতু খালা, এত বড় একটা পোস্ট, আদালতের ভিতরে একটা মামলা, তো ওই বইনপুতে ওইখানে গেছিল। তো আপনার বলা হচ্ছে যে আদালত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মফিজুল রহমান বাবলু সহ 2 পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, যেটা আপনারা বৈশা এটা মীমাংসা করেন। এখন বিকাল 5টার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির ওই সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন। তবে
রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে আসে, আর এ নিয়ে আপনার আইনজীবীরা বলছেন অন্যদিন সালিশ বসবে। এখন রাবেয়া খাতুনের বইনপুত এত বড় পোস্টে আছে, টাইম মতো আসলে চলবে কিনা এরকমও হইতে পারে, আবার হইতে পারে গাড়ি ঘোড়া পায় নাই, পায়ে হাইটা আসছে, দুইটার একটা। আচ্ছা, বিকাল 5:15টার দিকে মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছান আমাদের এই 3 জাতীয় নাগরিক কমিটির নেতা। পরে বিলম্বে পৌঁছানো সহ নানা কারণে আইনজীবীদের সাথে এই জাতীয় নাগরিক কমিটির 3 নেতার সম্ভবত আপনার বাকবিতণ্ডা, একটা পর্যায়ে 2-4টা টকটাক কথাবার্তা হয়েছে। এক পর্যায়ে আইনজীবী ও তাদের সহকারীরা এই 3 নেতাকে ধইরা সেই লেভেলে মারছে। এটা উচিত হয় নাই, এইভাবে কিভাবে মারতে পারে মানুষকে? আপনি চিন্তা করেন, দেশ পরিবর্তন হয়েছে তো মানে আদালতের মধ্যেই প্রচুর মারছে ছেলেদের বক্তব্য। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তো এর আগে আইনজীবীরা আরও ব্লুটুথ আইনের ফাঁকফোকর জানে, ঘটনাস্থলে কোনো প্রমাণ রাখে না, নিজেরা সেখান থেকে সটকাই গেছেন। এই ঘটনায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, যিনি প্রচুর মার খেয়েছেন, আহত হয়েছেন, তিনি বলছেন একজনের জামিনের জন্য আদালতে যাই। তো তোমাদের এই জায়গাতে একটু বুঝতে হবে, যখন আপনি বড় পদে থাকতেছেন তো আদালতে আপনি গেলে স্বাভাবিকভাবে একটু নেগেটিভ ইস্যু, কিন্তু সম্পর্কে যে খালা কে কারে বুঝাবে। তারপরে এরিয়ার নাম ব্রাহ্মণবাড়িয়া। পরে কসবার একজন আত্মীয় পরিচয় করিয়ে দিতে আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে নিয়ে যান। তা আমরা সেখানে পরিচয় দিতেই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে। এখন কেন জাতীয় নাগরিক কমিটির উপরে এই আইনজীবীরা বিরক্ত? তারা কি আওয়ামীপন্থী আইনজীবী, নাকি বিএনপিপন্থী আইনজীবী, নাকি জামাতপন্থী, নাকি কোনো পন্থী না? পুলিশ সুপার বলছেন যে যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টির জন্যই এখানে গিয়েছিল। একটি নেহায়েত এখানে দলাদলি বা রাজনৈতিক বিষয়ে 2 পক্ষের মধ্যে কাটাকাটি হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আর এই হামলার খবরে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়। তোমরা কেন এখানে আবার মিছিল দিয়ে রাখি? এটা কি দলীয় কোনো কর্মকাণ্ড হলো? আদালতে গেছে বাদী বিবাদী কিলাকিলি হবে, এগুলাতেই কিন্তু ঝামেলা তৈরি হয়। তো যাই হোক, এমন ঘটনা কাম্য নয়। আর আপনারাও একটু যারা পদ পদবি পেয়েছেন বিষয়টাকে একটু নর্মাল রাখবেন, কারণ ছাত্রলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা, আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা। মাত্র তো 4 দিন আগে আপনারাই বিদায় করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল এবং আপনার ব্যারিস্টার রোমেন ফারহানা। আপনারা অনেকেই জানেন বর্তমান বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম এবং এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা এই আপনার সমন্বয়করা দেশের যে অরাজকতার সৃষ্টি করতেছে একের পর এক, আমি নিজে কিছু বলবো না, তাদের মুখ থেকেই আপনাদেরকে শোনাবো এবং সাধারণ মানুষের কি বক্তব্য এই সরকারকে নিয়ে, এটাই আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। চলুন তাহলে শুরু করি। সরকারটিকে অনেকে এনজিও সরকার বলেন। আমি এই সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। বন্ধুগণ, আজকে খুব পরিষ্কার, এই সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয়, পুরো অর্থনীতি ধ্বংস হয়েছে, ওটা একেবারে রসাতলে যাবে। মন থেকে আসলে এই রাজনীতিটাকে নিতে পারি না, নিজের বিবেক সায় দেন। আগে সরকার চাই হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। গাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনারই দরকার। দেশ চালাইলে উনাই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো না। দেশ স্বাধীন তো সরকারের হয়েছে লাভ, আমাদের তো হয় না, সাধারণ জনগণের তো হয় নাই। সাধারণ জনগণের যদি হইতো তাহলে আজকে আমরা এত ভোগান্তিত হইতাম না। কিসব সরকার এখন? কোন সরকার আছে? 500 টাকা বাজারে লয়ে গেলে 5 কেজি চাল কিনলে বাজারে টাকা থাকে না। আগে সরকার ছিল, ভালোই ছিল, এখন আমরা হাসিনারে চাই। এখন তো দেশের অবস্থা এই যে খারাপ, অনেক বেলা খাই এক বেলা না খাই থাকি আমরা। আপনার সব কিছু দাম বাড়তি, মাছ আমরা খাইবেন করতে। আপনি 500 টাকা ইনকাম করছেন, 500 টাকা বাজার যান, 3 বোতল তরকারি কিনলে 500 টাকা শেষ। নুন দিয়ে ভাত খাইতে খাইতে বললাম আর খাইতারে না, কারণ আজকে কই ডিমান্ড মুখ করেন না, তো মাছান মুখ করেন না। তাই কি তাহলে কি খাবি? কয় কি শিখাবি না, বইয়া থাম জুত করিয়া। তার আমাকে মতোর গরিব মাসে কি খাইয়া বাঁচবো? আমাকে খাওয়ানো কষ্ট, কামে কষ্ট, সব দিক দিয়ে তো কষ্ট। আগে তো একটু ভালোই ছিলাম ভালো, যেটা মিথ্যা কথা বলবো না, ভালোই ছিলাম। মূল্য কিনলাম 40 টাকা, পেঁয়াজ হলো 160 টাকা, কাঁচা মরিচ তো এখনো মনে করো 260 টাকা। এখন এভাবে দেশ চলবে কি
কিভাবে সংসার চলবে? আমার তো ইনকাম নাই, রিক্সা চলে পাই রোজ 300-400 টাকা দিয়ে সংসার চলে, বাসা ভাড়া বাড়তি। বর্তমান জিনিসপত্রের দাম অনেক, মানুষ চলতে খুব কষ্ট হইতেছে। এটা একটা সহানুভূতি করলে, বাজার সিন্ডিকেটটা ভেঙে দিতে পারলে এই সরকারের জন্য উপকার হইতো। সরকার এই শুল্ক কমায়, ওই শুল্ক কমায়, তারপর জিনিসের দাম কমে না। এর ভিতরে দিচ্ছি কোনো কাজ আছে, আলু কেজি 70 টাকা গেছে বর্তমান বাজারে, তো মানুষ কয় টাকা ইনকাম করে এত দাম দিল? এই সরকার এমন কিছু করে যাক সারা জীবন তাদের যেন সংরক্ষণে নাম লেগে থাকে। যে এটা কোনো গুরুত্ব নাই, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থার কি এগুলো আসলো না, এটা আমরা দেখিও নাই। আওয়ামী লীগ যে সময় আসল আর কি ওই সময় চলছে ভালো। আপনার বর্তমানে যে সময় গদি ছেড়া দিছে, এই দাঁড়িয়ে ধরে আপনার বহুত ডাকাতি চিন্তায় হয়। আমার থেকে গাড়ি লয়া গেছে, এখান থেকে একটা পেসেঞ্জার লয়া গেলে ওই নতুন রাস্তা লয়া যায় বা টেগুরে লয়া যায়, 2-3 জন মানুষ খারাই মনে আপনার চাকু মাকু টাকা মানুষের টাকা পয়সা লয়া যায়। ধরুন আপনার গাড়িও চলে আর কি অনেক শান্তি পাওয়া যায় না আর কি, মানুষ মাল কিনেও শান্তি পাওয়া যায় না, ওই জায়গায় যা শান্তি পায় না, যেন ব্যবসায়ীগুলো শান্তি পাওয়া যায় না, চিন্তা টাকা লওয়া যায় আর কি, কায়দা করে টাকা টোকা লওয়া যায় আর কি। না জীবনের কোনো নিরাপত্তা আর প্রশাসনও আপনার ওই জায়গায় কমই থাকে ওই জায়গায় বর্তমান। দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থা। দলীয় সরকার ছিল, একটা নিয়ন্ত্রণ ছিল, এখন অন্তর্ভুক্ত সরকার সেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ফকির দিনের আমল মানুষ বসিনা টান করে চলছে, লাগাম টাইনা রাখছে, এখন এই সরকার লাগাম টাইনা রাখতে পারতেছে না। লাগামের যদি নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারতো তাহলে দেশের জনগণ এত বড় ভয়াবহ অবস্থায় পড়তো না। কারণ সন্ধ্যা হওয়ার আগে বাসায় যাওয়ার চিন্তা করে, আর আগে তো রাত বেরো চলতো, মানুষ চিন্তা করতো না। রিক্সাওয়ালারা কইতো ভাই আজ চল। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র চালাই গেছে, আমরা তো নিশ্চিন্তা ঘুমাইছি, আমাদের কেউ ডাকও দেয় নাই। এখন তো গড়তে বাড়িলে চিন্তা ভাবনা করে বাইরে তো হয়। আওয়ামী লীগের সরকার যাওয়ার পরে এখন হাইজাকার, নিশাখোর অনেক বেড়ে গেছে। গরিব দুঃখী ভাইদের কাজকর্মর সমস্যা। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বলছে যে সব জিনিসের সদাই বাতি ইত্যাদি কমাইয়া দিব, কিন্তু আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 170 টাকা, মূলার কেজি 80 টাকা, করলার কেজি 120 টাকা, চাউলের কেজি 80 টাকা। গরিব দুঃখী ভাইয়েরা যারা আছে তারা কিভাবে চলে? রাস্তাঘাটে বাইরে জামজট্র লেগে গাড়ি বেড়ারা চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, ভ্যান চালাইতে পারে না। দিন মজুরি যারা এদের তো বড় সমস্যা হয়ে গেছে। আগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন তো আমরা গরিব দুঃখী ভাইয়েরা সবাই ভালো ছিল, এখন তো কেউই ভালো না। আওয়ামী লীগ সরকার থাকাকালীনে যে অবস্থা ছিল ভালোই ছিলাম, বেটারা 4টা ডাল ভাত খাইতে পারছে, এখন তো বেটারা খাইতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। বলছেন যে এটা সংকটে পড়বে দেশ, আপনার কি মনে হয় সংকটটা কি ধরনের সংকট হতে পারে? দেশ বহুমুখী সংকটে পড়বে। কেন বলছি? অনেকগুলো ছোট ছোট ইস্যু প্রতিদিন চারদিকে হচ্ছে এবং এগুলো জনজীবনকে না বিপর্যস্ত করছে। এগুলো কিন্তু কোনোটি নিষ্পত্তি হয়ে যায়নি, কোনোটি থেমে যায়নি, হচ্ছে। হয়তো কিছুটা আশ্বস্ত হয়ে ঘরে ফিরছে, আবারও তারা পথে নামছে, অর্থাৎ এক ধরনের অস্থিরতা। এবং যেহেতু এই সরকারটিকে অনেকে এনজিও সরকার বলেন, আমি এভাবে বলতে চাই না, কিন্তু এটুকু তো আপনারা সবাই স্বীকার করবেন যে এই সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। রাজনীতির অভিজ্ঞতা থাকলে যেটা হয়, পরিস্থিতি সামলানোর, হ্যান্ডেল করবার একটা অভিজ্ঞতা অনেক আগে থেকেই তৈরি হতে থাকে এবং সেটা আসলে কয়েকবার যদি কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাদের মধ্যে সেই অভিজ্ঞতাগুলো অনেক বেশি থাকে এবং তারা পরিস্থিতিকে অনেক সহজভাবে হ্যান্ডেল করতে পারে। বিকজ একটা অস্থিতিশীল এবং আনসার্টেন পরিবেশ, অনিশ্চয়তার মধ্যে দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কোনোটাই হবে না। মানে সরকারের মধ্যে যে উপদেষ্টারা আছেন তাদের সকলেরই কিন্তু এরকম রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ সামলানোর অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতার মধ্যে আরো যে সমস্ত স্ট্রেংথ একটা সরকারের থাকার দরকার সেটা এই মুহূর্তে এই সরকারের নাই। সবচেয়ে বড় যে সমস্যাটার জায়গা সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা তো চলে যায়নি, আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ গেড়ে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না, আপনারা তো অনেকেই শুনলেন, সবার কথাই শুনলেন। বর্তমান এই উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালে সরকারকে নিয়ে আপনার রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে আপনার একদম বাজারের সবকিছুই দেখাইলাম, আর তো কিছু বাকি নাই। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, বুঝতে পারছেন? এই অন্তর্বর্তীকালে সরকারের শেষ পরিণতি যে কি হয় বলা যাচ্ছে না।
শুধু এটাই না, তারা বর্তমান আপনার নিজেরা দল গঠন করে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচনে আসতে চায়। শুধু এটাই না, তারা দ্রব্যমূল্যের দাম কমাবে না, কিংবা সাধারণ জনগণের দিকে তারা তাকাবে না, তারা দেশের দিকে তাকাবে না। তারা বর্তমান লুটপাটে মনে করেন ব্যস্ত হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার গাড়ি থামিয়ে গাড়ির গ্লাস ভাঙে এবং চাঁদাবাজি করে প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো। আরে ভাই, তারা বর্তমান এই যে এক একটা সিন্ডিকেট এগুলো কারা করছে? এগুলো করতেছে সমন্বয়করা। কারণ প্রতিটি উপদেষ্টাদের নির্দেশে বাংলাদেশের প্রতিটি আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কিংবা আপনার যত কটা আপনার জায়গা আছে মেন জায়গা, প্রতিটি জায়গায় বসানো হয়েছে এই সমন্বয়ক এবং এই উপদেষ্টাদের নির্দেশে। তাহলে এই সিন্ডিকেট কিভাবে মনে করেন আপনি শেষ করতে পারবেন? কখনোই আপনি শেষ করতে পারবেন না, যেখানে নাকি এই সমন্বয়কারীদের সিন্ডিকেট মনে করেন বসে আছে। পারবেন না আপনি হাজার ট্রাই করলে আপনি পারবেন না ভাই। কারণ যেখানে এদের নির্ধারিত সিন্ডিকেট কিংবা দুর্নীতিবাজরা মনে করেন বসে আছে, সেখানে আপনি কখনো সমাধান আনতে পারবেন না, নিয়ন্ত্রণে আপনি জীবনও আনতে পারবেন না। এদেরকে মনে করেন পরিবর্তন করতে হবে। এদেরকে পরিবর্তন করলেই বাংলাদেশের মানুষ পরিবর্তন হবে এবং সবকিছু পরিবর্তনশীল হবে ইনশাল্লাহ। না হয় এইভাবে সারা জীবন থেকে যাবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীর কক্ষে সালিশে নাগরিক কমিটির 3 নেতাকে মারধরের অভিযোগ। দর্শক, এই খবরটি শুধু না, আরো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সঙ্গে স্থানীয় বিএনপি বা জামাতের মতবিরোধ হচ্ছে, কোথাও কোথাও কথা কাটাকাটি হচ্ছে এবং মারধরের ঘটনাও ঘটছে। এইটা অবশ্যই কোনো ভালো লক্ষণ না। জানি না ভবিষ্যতে কি হবে, যে আস্তে আস্তে কি এই বিরোধ কি শুরু হবে কিনা। নির্বাচনের মোটামুটি সম্ভাব্য তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি শুরু হবে। আজকে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারাও বলছে যে তারা পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল করবে। তার মানে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। তো ভবিষ্যতে আমি জানি না, যে আগে এক সময় চিরাচরিত ছিল যে জামাতের সাথে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সাথে বিএনপি, এই বলয়ের মধ্যেই সংঘাতটা হতো। এখন কি সংঘাতের একটা নতুন ক্ষেত্র তৈরি হলো কিনা জাতীয় নাগরিক কমিটি? তাদেরও নানান বক্তব্য পছন্দ করছে না বিএনপি, এবং সেটা কেন্দ্র পর্যায়ে হয়তো এখনো কথা কাটাকাটির মধ্যে আছে বা পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে আছে, কিন্তু স্থানীয় পর্যায়ে এই তিক্ততা যদি ছড়িয়ে যায় তাহলে সংঘাত অনিবার্য, এবং তেমন ঘটনাটাই বোধহয় ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতনের মামলা মীমাংসার সালিশে কথা কাটাকাটি জেরে জাতীয় নাগরিক কমিটির 3 নেতাকে মারধরের অভিযোগ পাওয়া যায়। রোববার বিকেল 5:15টার দিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে এই ঘটনা ঘটে। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল ওরফে রাসেল। এবং এই ঘটনার জেরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মিছিল বের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মানে এটা প্রম্পট রিয়াকশন হবে এবং ভবিষ্যতে কিন্তু এটা বাড়তে থাকবে যদি এখন থেকেই নিয়ন্ত্রণ করা না যায়। আহত ব্যক্তিদের অভিযোগ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ অন্য আইনজীবীরা কক্ষে বাতি নিভিয়ে পরিকল্পিতভাবে তাদের মারধর করেছেন। এই ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পুলিশ, নাগরিক কমিটি এবং আইনজীবী সূত্র জানাচ্ছে যে একটা মামলার বিষয় নিয়ে ঘটনা ঘটেছে, কিন্তু সেটা ঘটতে পারে, কিন্তু সেটা কি সংঘাতের পর্যায়ে যাবে এবং মারধরের পর্যায়ে যাবে কিনা। এখানে বলা হচ্ছে বিকেল 5টার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন। তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে পৌঁছান। যাই হোক, কোনো একটা ভুল বোঝাবুঝির জেরে যাই হোক না কেন ঘটনা তো ঘটে গেছে। এখন এই ঘটনাগুলো কিভাবে কেন্দ্র থেকে মীমাংসা হবে বা স্থানীয়ভাবে মীমাংসা হবে, এটা কিন্তু একটা বিষয়। আমি বলছি যে এই ছোট ছোট ঘটনা কিন্তু একদিন সামনে কিন্তু একটা বড় আকার ধারণ করবে, তখন হয়তো এইগুলোর মীমাংসা করা কঠিন হয়ে যাবে।
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমন্বয়কদের নিয়ে আপডেট নিউজ। দর্শক শ্রোতা, তাদেরকে নাকি ইচ্ছা মতন পিটিয়েছেন, তাদেরকে নাকি গণধোলাই দিয়েছেন নাগরিক কমিটির কিছু নেতাকর্মীদের, আর সেই কমিটিটা সমন্বয়ক নিয়ে কমিটি গঠন করা হয়েছিল ছাত্ররা মিলে। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে রুমিন ফারহানা কি বললো, দেশের অনেক জনগণ সাধারণরা কি বললো, তাছাড়াও আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।